গল্পের শুরুতে দেখা যায় ইয়ান নামের এই মেয়েটিকে, যে কিনা একটা সুইমিং কম্পিটিশনে এসেছে। আসলে তার বোন সুইমিং করতে খুব ভালোবাসে, আর আজকে তার একটা বড় টুর্নামেন্ট চলছে। তাই ইয়ান তার বোনকে সাপোর্ট করার জন্য সেখানে উপস্থিত হয়। এরপর যখন কম্পিটিশন শেষ হয়ে যায় তখন সেখানে এডি নামের একটা ছেলে আসে। তার বাবা মায়ের একটা রেস্টুরেন্ট আছে, আর এডি সেখানে ডেলিভারি বয় হিসেবে কাজ করে। তো ইয়ান তার বোনের জন্য কিছু খাবার অর্ডার করেছিল, আর এডি সেই খাবারটাই সেখানে ডেলিভারি দিতে আসে। তবে এডি দেখতে পায় ইয়ান এবং তার বোন সাইন ল্যাঙ্গুয়েজে, মানে ইশারার মাধ্যমে কথা বলছে। এই দেখে এডি ভাবে ইয়ান হয়তো কানে শুনতে পায় না আর কথাও বলতে পারে না। এই দেখে এডির খুব মায়া হয়, আর প্রথম দেখাতে ইয়ানকে তার খুব পছন্দ হয়ে যায়। সে ইয়ানের কাছে যায় আর তাকে খাবারের দামটা একটু কমিয়ে বলে, কারণ ইয়ান কথা বলতে পারে না দেখে তার প্রতি একটু বেশি সিম্পাথি দেখাচ্ছিল। ইয়ান তার পেমেন্ট করে দিয়ে খুব তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। তখন এডি ইয়ানের বোনকে সাইন ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করে ইয়ান হঠাৎ করে কোথায় চলে গেল। তখন তার বোন ইশারার মাধ্যমে বলে ইয়ান আসলে সুইমিং টিমের কেউ না, তার একটা পার্ট টাইম জব আছে, আর সেটার জন্যই সে তাড়াহুড়ো করে চলে গেল। তো যাই হোক, এরপর যখন এডি তার ডেলিভারির কাজ শেষ করে তার রেস্টুরেন্টে চলে যাচ্ছিল, তখন সে দেখে ইয়ান তার স্কুটি নিয়ে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করে বসেছে। সে স্কুটি থেকে রাস্তায় পড়ে যায়। তখন এডি দৌড়ে তার কাছে গিয়ে সাইন ল্যাঙ্গুয়েজে বলে আমি তোমাকে এখন হসপিটালে নিয়ে যাব। এই গল্পে একটা মজার ব্যাপার হলো ইয়ান, এডি এবং ইয়ানের বোন, এই তিনজনের মাঝখানে যতগুলো সিন আমরা দেখবো তার বেশিরভাগই সাইন ল্যাঙ্গুয়েজে হবে। তো যাই হোক, এরপর এডি তাকে হসপিটালে পৌঁছে দেয়, আর যাওয়ার আগে সে সাইন ল্যাঙ্গুয়েজে তার ইমেল আইডিটা চায়, যাতে পরবর্তীতে তারা অনলাইনে চ্যাট করতে পারে। ইয়ানও তাকে নিজের ইমেল আইডিটা দিয়ে দেয়। এরপর এডি যখন তার রেস্টুরেন্টে ফিরে আসে তখন তার মা তার উপর রীতিমতো রেগে আগুন হয়েছিল। ইয়ানকে সাহায্য করতে গিয়ে এডির রেস্টুরেন্টে ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল, আর ডেলিভারির কাজে লেট হওয়ার কারণে তার মা তাকে আচ্ছা মতো বকাচকা শুরু করে। তবে এখানে আমরা প্রথমবার বুঝতে পারি এডি আসলে কথা বলতে পারে। তার মা তার উপর রেগে গিয়ে বলে যেই খাবারগুলো তুমি ডেলিভারি করতে পারোনি সেগুলো এখন তোমাকে পুরোটা বসে বসে খেতে হবে। আসলে এডির মা একটু কড়া স্বভাবের হলেও তার মনটা অনেক ভালো, সে এডির অনেক কেয়ার করে। এডি যখন বসে বসে সেই বেঁচে যাওয়া খাবারগুলো খাচ্ছিল তখন তার চোখ আটকে ছিল মোবাইলের স্ক্রিনে। সে ইয়েনের মেসেজের অপেক্ষা করছিল। এই দেখে তার মা আবারও তাকে বকা দেয়। পরদিন দেখা যায় এডি একটা জায়গায় দাঁড়িয়ে তার রেস্টুরেন্টের কিছু পার্সেল বিক্রি করছিল, যেগুলো সে আগের দিন ডেলিভারি দিতে পারেনি। তখন সেখানে ইয়ান আসে। এরপর এডি তাকে সাইন ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করে কাল আমি অনলাইনে ছিলাম কিন্তু তোমাকে তো কোথাও দেখলাম না। তখন ইয়ান বলে কাল রাতে আমার একটা নাইট শিফট ছিল, তাই আমি কাজে ছিলাম। এরপর এডি তাদের রেস্টুরেন্ট নিয়ে অনেক প্রশংসা করতে শুরু করে। সে বলে আমাদের রেস্টুরেন্টটা অনেক ফেমাস, আর প্রতিদিন অনেক মানুষ আমাদের এখানে খেতে আসে। এরপর এডি ইয়ানকে একটা খাবারের পার্সেল দেয়। তখন ইয়ান খাবারটা খেয়ে দেখে সেটা সত্যি খুব সুস্বাদু। এরপর ইয়ান যখন ব্যাগ থেকে টাকা বের করতে চায় তখন এডি তাকে বাধা দেয় আর বলে তোমাকে টাকা দিতে হবে না। কিন্তু ইয়ান খুব জিদ করতে থাকে। যখন সে চেক করে দেখে তার কাছে পুরো টাকা নেই তখন সে এডিকে বলে যখন আমার কাছে টাকা আসবে তখন আমি তোমাকে বাকি টাকাটা দিয়ে দেব। এই শুনে এডি বলে তোমার টাকা দেওয়ার কোনো দরকারই নেই, তুমি চাইলে আমার সাথে একটা মুভি দেখতে যেতে পারো, আর আমি সেটাকে পেমেন্ট হিসেবে ধরে নেব। এডিকে জিজ্ঞেস করে মুভিটা কতক্ষণের হবে। এডি তখন বলে 2 ঘন্টার মুভি। এই শুনে ইয়ান না করে দেয়, কারণ তার কাছে এত সময় নেই, সে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে। আসলে ইয়ান মেয়েটা খুব হার্ডওয়ার্কিং, আর সে এমনিতেও কাজ করতে খুব ভালোবাসে, কারণ তার বোনের স্বপ্ন পূরণ করার জন্য আর নিজেদের সংসার চালানোর জন্য তার অনেক টাকার দরকার ছিল। মোট কথা তাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো ছিল না। এদিকে দেখা যায় এডি তার রুমে বসে কম্পিউটারে চ্যাট করছিল, আর সেভাবে ইয়ান হয়তো তাকে ইগনোর করছে, কারণ সে তো আর ইয়ানের আসল পরিস্থিতিটা জানতো না। তো এরপর এডি ইয়ানের সাথে দেখা করার জন্য একটা অজুহাত খোঁজে, আর তার জন্য স্পেশাল কিছু খাবার রান্না করে তার বাসায় নিয়ে যায়। ইয়ান যখন কাজ শেষ করে বাসায় ফেরে তখন সে এডিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে নিজের বাসায় ইনভাইট করে। এডি যখন ইয়ানের বাসায় ঢোকে তখন সে দেখে বাসাটা একটু অন্যরকম, একটা বড় রুমের ভেতর থেকে পুরো বাসার সবকিছু দেখা যায়। তখন এডি জিজ্ঞেস করে বাসাটা এমন কেন। তখন ইয়ান বলে আমাদের বাবা আমাদের এরকম একটা বাসা তৈরি করতে বলেছিল, কারণ আমরা যেহেতু কানে শুনতে পাই না তাই আমাদের চোখের সামনে সবসময় সবকিছু থাকা দরকার। এরপর এডি সেখানে ইয়ানের বোনের অনেকগুলো মেডেল দেখতে পায়, আর সে খুব ইমপ্রেস হয়ে যায়। তখন ইয়ান খুব গর্ব করে বলে আমার বোন যখন বড় টুর্নামেন্ট থেকে গোল্ড মেডেল জিতে আনবে তখন আমরা আমাদের সব ধার দেনা শোধ করে দেব, আর ততদিন পর্যন্ত আমি আমার বোনকে এভাবেই সাপোর্ট করে যাব। ইয়ান ভাবে এডি যেহেতু তার জন্য খাবার নিয়ে এসেছে তাই তার উচিত এডিকে কিছু পেমেন্ট করা। তখন সে একটা কাগজের উপর ড্রয়িং করে এডিকে দিয়ে দেয়, কিন্তু এডি তো খাবারের দাম নিতে চায় না। এইদিকে ইয়ানের কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই সে কাপড় চেঞ্জ করতে যায়, আর এইদিকে এডি একটু আনকমফোর্টেবল হয়, সে এনে নেয়। এরপর ইয়ান যখন কাজে যায় তখন এডিও তার সাথে সাথে সেখানে চলে যায়। ইয়ানের কাজটা ছিল রাস্তার উপর একটা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকা, আর মানুষ যখন তাকে টাকা দেয় তখন সে একটু নড়ে চড়ে পারফর্ম করে দেখায়। তো এরপর ইয়ান যখন স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল তখন এডি তার সামনে গিয়ে কথা বলতে শুরু করে।
এটি বলে, তুমি তো এখন স্ট্যাচু হয়ে আছো, তাই আমি তোমার সাথে অনেক কথা বলতে পারি। আমরা তো কখনো এভাবে একা সময় কাটাতে পারি না, তাই আমার মনের সব কথা আজ তোমাকে বলতে চাই। সে বলে, তুমি সত্যিই খুব ভালো একটা মেয়ে। তুমি নিজের বোনের জন্য কত কিছু করছো, অথচ তোমার নিজের কোনো স্বপ্ন নেই। তোমার মনটা অনেক বড়। এই কথাগুলো বলতে বলতে এডি বুঝতে পারে সে ইয়ানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তো এডি পুরোটা সময় সেখানে ইয়ানের জন্য অপেক্ষা করে, আর ইয়ানের কাজ শেষ হওয়ার পর তারা দুজনে মিলে একসাথে খেতে যায়। ইয়ান এডিকে বলে, আজ আমি তোমাকে ট্রিট দিব। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায় আর অনেকগুলো খাবার অর্ডার করে। ইয়ান খাবারগুলো খেয়ে খুব খুশি হয়, কারণ সে অনেকদিন পরে তো ভালো খাবার খাচ্ছিল। কিন্তু সেই রেস্টুরেন্টে অনেক মানুষের ভিড় ছিল আর সবাই টেবিলের জন্য ওয়েট করছিল। এরপর যখন ওয়েটার বিল নিয়ে আসে, তখন ইয়ান তার ব্যাগ থেকে অনেকগুলো ছোট ছোট কয়েন বের করে বিল দেওয়ার চেষ্টা করে, কারণ সেই স্ট্যাচু সেজে কাজ করে ওই খুচরো কয়েনগুলো ইনকাম করেছিল। কিন্তু কয়েন গুনতে অনেক সময় লাগছিল আর আশেপাশের মানুষজন ওয়েট করছিল দেখে এটি একটু আনকমফোর্টেবল ফিল করে। তখন সে নিজের পকেট থেকে একটা বড় নোট বের করে বিলটা পে করে দেয়। এই দেখে ইয়ান তার উপর খুব রেগে যায় আর সেখান থেকে চলেও যায়। এটি তার পেছনে পেছনে রাস্তায় আসে। ইয়ান তাকে বকা দিয়ে বলে, তুমি কেন বিল পে করে দিলে? আজকে তো আমার টিপ দেওয়ার কথা ছিল। তখন এটি বলে, মানুষজন অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, তাই আমি এই বিলটা দিয়ে দিলাম। এই শুনে ইয়ান আরো বেশি রেগে যায়, বলে, আমি আমার কষ্টের ইনকাম করা টাকা দিয়ে বিল দিচ্ছিলাম, এতে এত আনকমফোর্টেবল হওয়ার কি আছে? মানুষজন একটু ওয়েট করতেই পারতো। ইয়ান ভাবে এডি হয়তো তার খুচরো কয়েন দেখে তাকে ছোট ভাবছে বা অপমানিত বোধ করেছে। তখন সে বলে, এই টাকাগুলো ইনকাম করতে আমার অনেক কষ্ট হয়, তাই আমি এভাবে এগুলোকে অসম্মান করতে পারি না। সে এডির ওপর খুব রাগ করে সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর ইয়ান যখন বাসায় ফিরে আসে, তখন সে দেখে তার বাসার সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে আর তার বোনকে সেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আসলে ইয়ানের বোন যখন বাসায় ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে বাসায় আগুন লেগে যায়। আর যেহেতু সে কানে শুনতে পায় না, তাই সে ফায়ার অ্যালার্ম বুঝতেই পারেনি। আগুনের ধোঁয়া তার নাকের ভেতর গেলে সে অজ্ঞান হয়ে পড়ে। তখন আশেপাশের মানুষজন এসে তাকে বাঁচায়। তো এইসব দেখে ইয়ান খুব ভয় পেয়ে যায় আর সেও হসপিটালে চলে আসে। দেখা যায় সে কান্নায় ভেঙে পড়ছে, নিজেকে এসবের জন্য দায়ী মনে করতে থাকে। বলে, আমার উচিত ছিল আরো তাড়াতাড়ি বাসায় ফিরে আসা। তখন তার বোন তাকে বোঝায় যে তোমার কোনো দোষ নেই, তুমি নিজেকে আর কষ্ট দিও না। ইয়ানের মুখে তখন স্ট্যাচু সাজার মেকআপ লাগানো ছিল, তাই তার বোন তাকে বলে, তুমি বাসায় গিয়ে রেস্ট নাও, তুমি এমনিতেই অনেক স্ট্রেসের মধ্যে আছো। কিন্তু ইয়ান বলতে থাকে, আমি যদি বাসায় থাকতাম তাহলে এই আগুন লাগতো না। আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কখনো মাফ করতে পারতাম না। এরপর দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে আর খুব ইমোশনাল একটা মোমেন্ট তৈরি হয়। পরদিন ইয়ানের বোন যখন হসপিটালে ভর্তি ছিল, তখন ইয়ান তার সাথে দেখা করতে যাওয়ার সময় হঠাৎ করে শুনতে পায় তার বোনের কোচ তার টিম মেম্বারদের সাথে কথা বলছে। কোচ বলছিল ইয়ানের বোন হয়তো আগের মতো আর ভালোভাবে সুইমিং করতে পারবে না, কারণ তার স্ট্যামিনা অনেক কমে গিয়েছে। তাই টিমের বাকিদের এখন থেকে আরো বেশি মেহনত করতে হবে। কোচ এটাও বলে ইয়ানের বোনকে যেন এই কথাটা কোনোভাবেই জানানো না হয়। কিন্তু ইয়ান আড়াল থেকে সবকিছু শুনে ফেলে আর তার খুব মন খারাপ হয়ে যায়। এরপর সে যখন তার বোনের রুমে যায়, তখন তার বোনকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি খুব দ্রুত ঠিক হয়ে যাবে আর আবার প্র্যাকটিসে ফিরতে পারবে। তখন তার বোন তাকে বলে, কোচ আমাকে বলেছে আমি কিছুদিন ছুটি নিতে পারি, কারণ আমার পারফরমেন্স এমনিতেই অনেক ভালো ছিল। এই শুনে ইয়ান বুঝতে পারে তার বোনকে মিথ্যে সান্ত্বনা দেওয়া হচ্ছে। এদিকে দেখা যায় এডি ইয়ানের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু ইয়ান তার সাথে কোনো কথা বলছে না। এই কারণে এডি খুব একাকী আর ডিপ্রেস ফিল করতে থাকে। এডি তার রেস্টুরেন্টে মন খারাপ করে বসেছিল। তখন রেস্টুরেন্টে একটা কাস্টমার আসে আর সে এডির বাবার সাথে কথা বলতে গিয়ে বলে, এই ছেলেটা কিছুদিন আগে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছিল। মেয়েটা দেখতে খুব সুন্দর, কিন্তু সে কথা বলতে পারে না। এই শুনে এডির বাবা খুব রেগে যায় আর সেই কাস্টমারকে বকা দিয়ে বলে, সে কথা বলতে না পারলেও সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব সুন্দর করে নিজের সব ফিলিংস এক্সপ্রেস করতে পারে, তাই তাকে নিয়ে আজে বাজে কথা বলার কোনো দরকার নেই। এরপর এডি যখন মন খারাপ করে বাসন মাজছিল, তখন তার বাবা তার কাছে এসে বসে আর জিজ্ঞেস করে, তুমি আজকাল সেই মেয়েটার জন্য খাবার নিয়ে যাচ্ছ না, কি হয়েছে? তখন এডি খুব মন খারাপ করে বলে, আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। এই শুনে তার বাবার সন্দেহ হয় আদৌ তাদের মধ্যে কোনো রিলেশন ছিল কিনা। তখন তার বাবা তাকে বোঝানোর জন্য বলে, রিজেকশন তো জীবনের একটা অংশ, আমি নিজেই আমার লাইফে 30 বার রিজেক্ট হয়েছি। এই কথা শুনে এডি একদম অবাক হয়ে যায়। এরপর তার বাবা তাকে বোঝায়, যখন তোমার মায়ের সাথে আমার দেখা হয় তখন মনে হয়েছিল সে একদম পারফেক্ট। বাইরে থেকে তাকে অনেক রাগী মনে হলেও তার মনটা অনেক ভালো। সে এডিকে জিজ্ঞেস করে, তুমি যে মেয়েটাকে ভালোবাসো সে কেমন, আর তোমার কেমন মেয়ে পছন্দ? তখন এডি উল্টো জিজ্ঞেস করে, আচ্ছা আমি যদি এমন একটা মেয়েকে পছন্দ করি যে কানে শুনতে না পায়, তাহলে তোমাদের কেমন লাগবে? এই কথা শুনে তার বাবা কিছু বলে না। কিন্তু রাতে যখন এডির মা আর তার বাবা এই ব্যাপারে কথা বলছিল, তখন তার বাবা তাকে জানায় এডি যে মেয়েটাকে ভালোবাসে সে আসলে কথা বলতে পারে না। এই শুনে এডির মা খুব কষ্ট পায় আর সেই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে
পারছিল না। তখন এডির বাবা তাকে বোঝায় যে মেয়েটা অনেক হার্ডওয়ার্কিং আর সে সবার খুব খেয়াল রাখে, সে আসলেই খুব ভালো একটা মেয়ে। এই কথাগুলো এডি তার বাবাকে বলেছিল। পরদিন এডি যখন খুব মন খারাপ করে বসেছিল তখন তার মা তাকে নিচে ডাকে আর অনেকগুলো টাকা তার হাতে দিয়ে বলে, তুমি নিজের জন্য কিছু শপিং করো আর একটু ঘুরে আসো, তোমার মনটা ভালো হয়ে যাবে। সে বলে নিজের জীবনটাকে একটু এনজয় করতে শেখো। এরপর দেখা যায় এডি ইয়ানের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আর সে তার জন্য একটা গিফটও নিয়ে আসে। কিন্তু যেহেতু ইয়ান তার উপর রাগ করেছিল তাই সে এডিকে একদম ইগনোর করে দেয়। তখন এডি সেই গিফটটা ইয়ানের দরজার সামনে রেখেই চলে যায়। আসলে এডি ইয়ানের জন্য একটা সুন্দর শোপিস নিয়ে এসেছিল। এরপর ইয়ান যখন দরজা খুলে গিফটটা দেখতে পায় তখন সে সেটা নিয়ে নিজের রুমে চলে যায়। এডি তার রুমে ফিরে গিয়ে ইয়ানকে অনেকগুলো টেক্সট মেসেজ পাঠায়, তুমি কি শুধু আমার উপর রাগ করতেই জানো? প্লিজ আমাকে ভুল বোঝো না, আমি ওই দিন তোমাকে ছোট করার জন্য কিছু করিনি, তুমি আমাকে টোটালি মিসআন্ডারস্ট্যান্ড করছো। এইদিকে ইয়ানের বোনের অবস্থা ভালো যাচ্ছিল না। সে প্র্যাকটিসে গিয়ে বুঝতে পারে তার পারফরমেন্স আগের মতো হচ্ছে না। সে চরম হতাশ হয়ে অঝরে কাঁদতে থাকে। ইয়ান যখন তার সাথে দেখা করতে আসে তখন তার বোন সুইমিং টিমের বন্ধুদের সাথে ডিনার করতে যাচ্ছিল। ইয়ান তাকে বলে, আমি তোমার জন্য ওয়েট করছি, আমরা একসাথে যাব। কিন্তু তার বোন খুব রেগে যায় আর বলে, আমি তোমার সাথে খাবার খেতে চাই না, তুমি যাও এখান থেকে। ইয়ান এই কথায় ভীষণ আঘাত পায়। ইয়ান যখন মন খারাপ করে বাসায় ফিরে তখন সে দেখে এডি একটা ছোট্ট পাখির ছানা নিয়ে এসেছে। ছানাটা বিল্ডিং এর গর্তে আটকে পড়েছিল। এডি সেটাকে উদ্ধার করেছে। এডি ইয়ানকে মেসেজ করে বলে, দেখো এই পৃথিবীতে মানুষ কত গাছপালা কেটে ফেলছে, পশু পাখিরা মারা যাচ্ছে, এভাবে চলতে থাকলে খুব জলদি পৃথিবীতে ধ্বংস নেমে আসবে। তাই প্লিজ তুমি এই পাখিটাকে তোমার কাছে রাখো। ইয়ান তখন মেসেজের রিপ্লাই দেয়, তুমি কি কখনো ভেবে দেখেছ যদি আমরা এই ধ্বংস থামাতে না পারি তখন কি আমাদের রিলেশনশিপটাও থাকবে? আসলে এই কথার মানে ছিল যদি তাদের জীবনের সমস্যাগুলো শেষ না হয় তবে কি তারা এক হতে পারবে না। এরপর ইয়ান চুপচাপ বাড়ির ভেতরে চলে যায়। মাঝরাতে ইয়ানের বোন মাতাল অবস্থায় বাসায় ফেরে। ইয়ান তাকে এই অবস্থায় দেখে ভীষণ রেগে যায় এবং তাকে বকা দিয়ে বলে, এসব তুমি কি করছো? তোমার প্র্যাকটিসের কি হবে? তুমি কি নিজের স্বপ্নগুলো কি এভাবেই নষ্ট করে দিবে? এই কথা শুনে তার বোন ফেটে পড়ে। সে ইয়ানের দিকে তাকিয়ে ইশারায় বলতে থাকে, আমি আমার স্বপ্ন নষ্ট করছি না, বরং তুমি আমার স্বপ্নগুলোকে চুরি করছো। তুমি সবসময় আমার জন্য বেঁচে থাকো, আমার কেয়ার করো, কিন্তু তোমার নিজের স্বপ্নের কি হলো? তুমি নিজের সব স্বপ্নগুলোকে আমার স্বপ্নের মাঝে কেন চাপিয়ে দিচ্ছ? আমি যদি কখনো তোমার জন্য মেডেল জিতে আনতে না পারি তখন কি হবে? তখন কি তোমার পুরো জীবনটাই ব্যর্থ হয়ে যাবে? তোমার নিজের জীবন বাঁচা উচিত, তোমার নিজের কথা ভাবা উচিত। ইয়ান হতবাক হয়ে তার বোনের কথাগুলো শুনতে থাকে। তার বোন ইমোশনাল হয়ে আরো বলে, ছোটবেলায় যখন তোমার ক্লাসমেটটা তোমাকে মারতো তখন তুমি চুপ করে সহ্য করতে, কিন্তু আমার ক্লাসমেটটা আমাকে বকা দিলে তুমি তাদের সাথে গিয়ে ঝগড়া করতে, তাদের মারতে। আমরা তো প্রমিস করেছিলাম যে আমরা একে অপরের খেয়াল রাখবো, কিন্তু এখন তুমি শুধু আমার খেয়াল রাখছো। যদি পরের জন্মেও আমি সুযোগ পাই আমি তোমাকেই আমার বোন হিসেবে পেতে চাই। এই বলে দুই বোন আবার কান্নায় ভেঙে পড়ে। সেই রাতেই এডি ইয়ানকে একটা মেসেজ করে লেখে, আমরা কানে শুনতে পাই না, এই একটা মাত্র কারণে কি আমাদের রিলেশনশিপ টিকবে না? ইয়ান এই মেসেজের কোনো উত্তর দেয় না। পরদিন ইয়ান আর তার বোন একটা মিউজিয়ামে ঘুরতে আসে। ইয়ানকে দেখে খুব আনমনা লাগছিল। তার বোন তাকে সাইন ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করে, তোমার কি মনে আছে ছোটবেলায় মা তোমাকে কি বলে ডাকতো? ইয়ান একটু হেসে বলে, হ্যাঁ, একটা ছেলেও আমাকে ঠিক ওই একই নামে ডাকে। তার বোন বুঝতে পারে সে এডির কথা বলছে। সে হাসি মুখে বলে, তোমাদের দুজনের জুটিটা কিন্তু খুব চমৎকার। কিন্তু ইয়ান হঠাৎ করে বলে, আমি তাকে ডেট করতে পারবো না, কারণ সে কানে শুনতে পায় না। এখানে মুভির সবচেয়ে বড় একটা টুইস্ট লুকিয়ে আছে। আসলে ইয়ান এবং এডি যখন একে অপরের সাথে পরিচিত হয়েছে তারা সব সময় সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারাতেই কথা বলেছে। এডি ভেবেছিল ইয়ান বোবা আর ইয়ান ভেবেছিল এডি বোবা। ইয়ান জানতোই না যে এডি কথা বলতে পারে। ইয়ানের বোন তাকে খুব সিরিয়াসলি বোঝানোর চেষ্টা করে, তুমি কি সত্যি তাকে পছন্দ করো না? আমি জানি তুমি সবসময় ওর কথাই ভাবো। আমার মনে হয় তোমাদের মাঝখানে যে সমস্যাটা আছে সেটা আসলে তোমরা নিজেরাই তৈরি করছো। দেখো ইয়ান, তুমি তোমার জীবনের পুরোটা সময়, পুরোটা অ্যাটেনশন শুধু আমাকে দিচ্ছ। তুমি আমার পেছনে প্রচুর সময় ইনভেস্ট করেছো, কিন্তু তোমার এখন আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে দেওয়া উচিত। আজ হোক বা কাল আমাকে তোমার কাছ থেকে দূরে যেতেই হবে। আমি তো আর সারা জীবন কম্পিটিশনে অংশ নিতে পারবো না। তোমার এখন নিজের কথা ভাবা উচিত। তুমি একদম পারফেক্ট একটা মেয়ে, তোমার অধিকার আছে নিজের জীবনের সুখ নিয়ে ভাবার। এদিকে আমরা দেখতে পাই এডি তার রেস্টুরেন্টে মন খারাপ করে বসে আছে। তখন তার বাবা মা তার কাছে আসে। তাদের হাতে বেশ কিছু এনভেলপ ছিল। এডি যখন ইয়ানের জন্য খাবার নিয়ে যেত, ইয়ান তাকে পেমেন্ট হিসেবে যে কয়েনগুলো দিত এডি সেই কয়েনগুলো এই এনভেলপগুলোতে জমিয়ে রেখেছিল। তার বাবা মা তাকে বলে, যাও ওর কাছে আবার যাও। এডি হতাশ হয়ে বলে, গিয়ে কোনো লাভ নেই, সে আমাকে অ্যাকসেপ্ট করবে না। তখন তার বাবা মা খুব মিষ্টি করে হেসে বলে, আমরা ডিসাইড করেছি আমরা খুব জলদি সাইন ল্যাঙ্গুয়েজ শিখে নেব। আমরা ইয়ানকে আমাদের ছেলের বউ হিসেবে স্বীকার করার জন্য একদম রেডি। এই কথা শুনে এডির তো খুশিতে আকাশ ছোঁয়ার মতো অবস্থা। সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ইয়ানের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ইয়ান তখন তার বোনের সুইমিং পুলের একপাশে চুপচাপ বসেছিল। এডি সেখানে পৌঁছায়। ইয়ান অন্যদিকে তাকিয়েছিল। এডি তখন সাইন ল্যাঙ্গুয়েজে তাকে বলে, আমি চাই তুমি আমার বাবা মায়ের সাথে একবার দেখা করো,
কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, আমি চাই আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে থাকি। এডি কথাগুলো ইশারাই বলছিল। ইয়ান তার দিকে তাকিয়ে হঠাৎ নিজের মুখে স্পষ্ট ভাষায় কথা বলে ওঠে। সে জিজ্ঞেস করে, কেন? আমি তোমার বাবা মায়ের সাথে কেন দেখা করব? ইয়ানকে কথা বলতে দেখে এডি যেন নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছিল না। সে একদম থ হয়ে যায়। এডিও তখন নিজের মুখে কথা বলে ওঠে, তুমি তুমি শুনতে পাও? তুমি কথা বলতে পারো? ইয়েনও এডিকে কথা বলতে শুনে সমানভাবে চমকে যায়। সে অবাক হয়ে বলে, কি, তুমিও কথা বলতে পারো? তুমি আমাকে আগে কখনো জিজ্ঞেস করোনি কেন? আমরা যখনই দেখা করেছি তুমি সবসময় সাইন ল্যাঙ্গুয়েজেই কথা বলেছ, তাই আমি ভেবেছিলাম তুমি বোবা। এটি তখন হাসতে হাসতে বলে, আমিও তো ঠিক একই কথা ভেবেছিলাম। এই অসাধারণ কিউট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এ তারা দুজন খুব মন খোলা হাসতে থাকে এবং একে অপরকে আই লাভ ইউ বলে নিজেদের ভালোবাসার পূর্ণতা দেয়। এরপর আমরা দুজনকে এডির রুমে দেখতে পাই। ইয়েন এডিকে জিজ্ঞেস করে, তুমি এত ভালো সাইন ল্যাঙ্গুয়েজ কোথা থেকে শিখলে? এডি জানে আমার একজন টিচার ছিল, সে আমাকে এই সাইন ল্যাঙ্গুয়েজ শিখিয়েছে। ইয়ান বলে, তোমার সাইন ল্যাঙ্গুয়েজ অনেক পারফেক্ট। এডি হাসি মুখে বলে, সত্যি বলতে কি, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি এটা নিয়ে প্রচুর প্র্যাকটিস করেছি, শুধু তোমার সাথে কথা বলার জন্য। ইয়েনও তখন তার গল্পটা শেয়ার করে, আমি যখন প্রথম সাইন ল্যাঙ্গুয়েজ দেখি আমার খুব ভালো লেগেছিল, আর আমার বোনের জন্য আমাকে এটা শিখতেই হতো। আমাদের চারপাশে যে সুন্দর সুন্দর শব্দগুলো আছে, আমি চাইতাম আমার বোন যেন সেগুলো অন্তত অনুধাবন করতে পারে, তাই আমি সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম যাতে আমি ওকে এই পৃথিবীর শব্দগুলোর কথা বোঝাতে পারি। এটি ইয়ানের চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি। যখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল তখন আমার মনে হচ্ছিল, ইস, যদি তুমি এই বৃষ্টির শব্দটা শুনতে পেতে। যাই হোক, এরপর ইয়ান আর এডি দুজনে মিলে ইয়ানের বোনের কাছে যায়। তখন ইয়ান তার বোনকে বলে, আমি আর আগের মতো ওই স্ট্যাচু সাজার কাজটা করব না, আমি এখন থেকে একটা নর্মাল জবে জয়েন করব, আর আগামী 1 বছর আমি টাকা জমাবো যাতে আমি তোমাকে ভালোভাবে সাপোর্ট করতে পারি, তাই তোমার আর কোনো চিন্তা করার দরকার নেই। এই শুনে এডিও বলে, হ্যাঁ, আমিও ইয়ানকে সাপোর্ট করব, আর তোমার টুর্নামেন্টের সময় আমরা দুজন মিলে তোমাকে চিয়ার আপ করতে আসবো। তখন ইয়ানের বোন খুশি হয়ে যায়। এরপর মুভিতে 4 বছরের পরের একটা সিন দেখানো হয়। দেখা যায় এডি এবং ইয়ান এখনো একসাথে আছে। তারা দুজনে মিলে ইয়ানের বোনের একটা বড় টুর্নামেন্ট দেখতে এসেছিল, আর সেখানে ইয়ানের বোন ফার্স্ট হয়ে গোল্ড মেডেল জিতে যায়। তখন তারা সবাই খুশিতে চিৎকার করতে থাকে, আর মুভির শেষে কিছু সুন্দর লাইন দেখানো হয়। ভালোবাসা আর স্বপ্ন কখনো কাউকে জোর করে বলে বোঝাতে হয় না, এগুলো মন থেকে অনুভব করতে হয় আর কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। আর এভাবেই এই মিষ্টি মুভিটা এখানেই শেষ হয়ে যায়।